বন্ধুরা শুনছেন রেডিও ভূমি FM 92.8 খেলায় খেলার আজকের 87তম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বটি বিগ শো। কেন বিগ শো? আপনারা দেখতেই পাচ্ছেন ভার্চুয়াল স্টুডিওতে রেডিও ভূমির সাথে আজকে যুক্ত হয়েছেন 80-র দশকের সেই সারা জাগানো ফুটবলার, গোল মেশিন খ্যাত শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, খেলায় খেলা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আমাকে বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহর রহমতে এখন ভালো আছি আমরা। করোনা নেগেটিভ আমাদের রিপোর্ট এসেছে। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা এদেশের একজন বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেট সংগঠক, ক্রীড়া সংগঠক জনাব ASM ফারুক ভাই গতকাল আমাদের ছেড়ে গেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করে দোয়া করছি। এত ভালো মনের মানুষ স্পোর্টসে আর আসবে কিনা আমরা জানি না। ওনার সঙ্গে আমার বেশ সাক্ষাৎ ছিল এবং মোহামেডান যখন খেলেছি উনি আমাদেরকে ছোট ভাই বড় ভাইয়ের একটা যে আদর, যে স্নেহ, সেটা সারাক্ষণ ওনার কাছ থেকে পেতাম। অমায়িক মানুষ। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, সেই দোয়া করি। অবশ্যই অবশ্যই। দেখুন, এই সমস্ত ট্রু স্পোর্টস অর্গানাইজারদের একটা তীব্র সংকট কিন্তু বর্তমান সময়ের ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাই। সে কারণেই ওভারঅল যে ক্রীড়াঙ্গন সেটা একটা অবনমনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। সেই সমস্ত প্রসঙ্গে আমরা পরে কথা বলবো। এই অনুষ্ঠানটায় আসলাম ভাই আমরা অতিথির ক্যারিয়ারের গল্প শুনি, তার বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, স্কুলিং, এডুকেশন, অ্যান্ড আপনি যেহেতু ফুটবলার, ফুটবলের সাথে আপনার অ্যাটাচমেন্টের গল্পগুলো খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাই, আপনার গোড়ার দিককার গল্প। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার জন্ম খুলনাতে। খুলনা আমার বাপ দাদাদের একটা পরিচয় আছে হাজিবাড়ি নাম করে। হাজিবাড়িতে আমার জন্ম। আমার বাবা শেখ আলী আহমেদ, উনি হাজি ইসমাইল সাহেবের দহিত্র। উনি একজন তুখোর খেলোয়াড় ছিলেন খুলনা ওই অঞ্চলে এবং ঢাকা ওয়ান্ডার্সেও খেলেছেন। উনি একাধারে একজন ভালো শিল্পী ছিলেন। খুলনা বেতারের উনি রেগুলার আর্টিস্ট ছিলেন। উনি নাট্যকার ছিলেন। নাট্যমঞ্চ ওরা দেখেছি, আমরা খুব অভিভূত হয়েছি যে একটা ব্যক্তির ভিতর এত জি দ্বিতীয় ভাই দুই বোন আমার, এবং ঢাকা ভিক্টোরিয়াতে খেলেছে, বিজেএমসিতে খেলেছে। আশকার আমার ইমিডিয়েট ছোট ভাইটা। আশকার কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছিল এবং আমি আর আশকার দুই ভাই আমরা যখন ডাক পেলাম ওই টিমের কোচ ছিলেন সালাউদ্দিন সাহেব। উনি দুই ভাই কেন খেলবে এই জন্য আশকারকে বাদ দিয়ে দিল হঠাৎ করে। বাট আমার মনে হয় আশকার ওয়াজ বেটার প্লেয়ার দেন মি। তো এই যে শুরুতেই যে আমার ছোট ভাইটা যে হোঁচট খেলো, সেখান থেকে তার মনটা খুব ছোট হয়ে গেল এবং সে খুলনা অঞ্চলে বেশ ডাকসাটে প্লেয়ার ছিল এবং ঢাকাতে সে আবাহনীতে আমার আগে কিন্তু সে হ্যাটট্রিক করেছিল। ক্রীড়া পরিবারের সদস্য আপনারা? জি, এক্স্যাক্টলি। আমাদের পুরো পরিবারটা মোটামুটি ক্রীড়া পরিবার বলা যায়। সেই পরিবারেই বেড়ে ওঠা এবং স্কুল আমাদের বাপ দাদাদের ডোনেট করা জমির উপর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় খুলনায় 1940 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমার দাদা নিজে হুইল করে ওই জমি দান করেছিল স্কুলের পক্ষে এবং ওই অঞ্চলে একটা সুন্দর ক্রীড়া শিক্ষা এবং একটা সংস্কৃতি, এই সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি আমার বাপ দাদাদের কাছ থেকে, যার জন্য আজকে আমি মনে হয় ওখানে আসলাম হয়ে জন্মাতে পেরেছি।
জি, আপনার ফুটবল ক্যারিয়ারের গল্প শুনবো আসলাম ভাই, ফুটবলের সাথে হাতে খড়িতে শুনবো। তার আগে অনেক দর্শক আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে, তাদের কমেন্টস গুলো একটু পড়ে নিতে চাই এবং তাদেরকে অনুরোধ জানাতে চাই যে খেলায় খেলা অনুষ্ঠানটি আপনারা ওয়াচ পার্টি স্টার্ট করে দিন, শেয়ার করে আপনাদের টাইম লাইনে নিয়ে নিন, যাতে আপনাদের বন্ধুরা একসাথে দেখতে পারে। আজকে আমাদের অতিথি একসময়ের তুখোড় ফুটবলার, গোল মেশিন খ্যাত শেখ মোহাম্মদ আসলাম, যিনি সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছিলেন ঘরোয়া ফুটবলে বাংলাদেশের ইতিহাসে। আমাদেরকে যারা দেখছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকা থেকে জে এ বাবু, বলছে দেখছি ভাই। আপন সোহাগ বলছে আপনাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। খন্দকার সালেক সুফি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়ে বলছে অনেক শুভেচ্ছা, মাই বেস্ট রিগার্ডস টু মাই ক্যাপ্টেন ফারুক ভাই। আচ্ছা, ফারুক ভাইকে উনি শ্রদ্ধা জানিয়েছেন। প্রিন্স আবির বলছে দোয়া রইল তার জন্যে। জে এ বাবু রাইট বলেছে, আমাদের কথাগুলোকে রাইট বলছেন উনি। ক্রিকেট প্রেমিক মিজান বলছে দাদা কেমন আছেন, আমরা ভালো আছি, সালাম রইল ভাইরা, এটা বলছে জে বাবু। খন্দকার সালেক সুফি পরের কমেন্টসে বলছে আসলাম ইজ অলসো এ ভেরি ফেয়ার, অনেস্ট অ্যান্ড এ ট্রুলি কমিটেড স্পোর্টস পার্সোনালিটি। আচ্ছা, এরপরে আপন সোহাগ বলছে আসলাম ভাই কত সালে ফুটবল খেলেছিল? উনি 80-র দশক থেকে নিয়ে 90-এর দশক, এই 20 বছরের লম্বা একটা ক্যারিয়ার ছিল। না, শুরুটা হয়েছিল শামসুল ভাই 77-এ ভিক্টোরিয়ার হয়ে। আমি 78-এ কিন্তু জাতীয় দলে এবং ইয়ুথ ফুটবলে পেয়ে যাই। ওইখান থেকে আর ফিরে তাকাতে হয়নি আসলামের। ওখান থেকে আমি একমাত্র প্লেয়ার 4টা এশিয়ার খেলেছি। এটা দ্য ওনলি বাংলাদেশি এবং এশিয়ার একটা গর্ব যে আমি 4টা এশিয়াড আমি কন্টিনিউয়াসলি খেলে গেছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আমি আরো কিছু কমেন্টস নিয়ে নিতে চাই। দাদা আপনাদের ধারাভাষ্য খুব মিস করছি। এই তো 19 তারিখ আইপিএল এর 13তম আসর শুরু হচ্ছে, সেখানে বল টু বল ধারাভাষ্য রেডিও ভূমি এফএম 92.8 আপনাদের উপস্থাপন করবে, আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। হাবিবুর রহমান বলছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের দেখছি শুনছি। মোহাম্মদুল হাসান আপনারা ভালো আছেন নিশ্চয়। ইসমাইল হোসেন মিলন বলছে থ্যাঙ্কস টু প্রেজেন্টার অ্যান্ড দ্য লিজেন্ডারি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। অনেক কষ্ট করে জেগে আছি প্রিয় শামসুল ভাই, নিউ ইয়র্ক থেকে, এখন কিন্তু মধ্যরাত সেখানে, তারপরেও যে বাবু আমাদেরকে রাত জেগে শুনছেন। আচ্ছা, এরপরে আমাদেরকে কমেন্টস করছে আপন সোহাগ শরীয়তপুর থেকে, উনি শুনছেন। খন্দকার সালেক সুফির অজস্র কমেন্টস আমরা পেয়ে যাব জানি, সবগুলোই প্রেইজ অর্দি এবং কি বলবো খুবই যুক্তিসঙ্গত গঠনমূলক তার সমালোচনা হয়ে থাকে আমরা জানি। আমাদের জামিলুর রহমান ক্রীড়া ভাষ্যকার, উনি বলছে দুজনকেই একসাথে দেখে খুব ভালো লাগছে, আসলাম ভাইয়ের বেড়ে ওঠার গল্প শুনতে বেশ ভালো লাগছে। আচ্ছা, সুফি ভাইকে সালাম জানিয়েছেন বাবু ভাই, আপন সোহাগ, এরাই ঘুরে ফিরে এই পরিচিত মুখগুলো কমেন্টস করছে। বন্ধুরা আপনারা শেয়ার করুন, ওয়াচ পার্টি স্টার্ট করুন। FM 92.8 ইথার তরঙ্গে যারা আমাদেরকে শুনছেন তারাও আপনারা আমাদের সঙ্গেই আছেন। আসলাম ভাই আমাদের আজকের অতিথি, তার গল্প শুনছি। তিনি আসন্ন বাফুফের নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ফুটবলের উন্নয়নে তিনি একজন নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে থাকতে চান। তার এই থাকার ইচ্ছাটাকে একমাত্র কাউন্সিলররাই বাস্তবায়ন করতে পারেন তাদের সুচিন্তিত মতামত তার অনুকূলে প্রদান করবার মাধ্যমে। সে প্রসঙ্গে আমরা আসবো একটু পরে। আসলাম ভাই, আপনার ক্লাব ক্যারিয়ার তো আপনি বললেন যে ভিক্টোরিয়া দিয়ে শুরু, এরপরে আপনার ক্যারিয়ারের যে বিস্তৃতিটা ঘটলো মানে আবাহনী আর আসলাম। জি বলেন। রিজেন্সি তখন আমি অ্যাথলেটিক্সে আমি খুব জি জি একজন উঁচু মানের অ্যাথলেট ছিলেন আপনি। জি, স্কুলের হয়ে তো বরিশালে আমি জ্যাভলিন থ্রোতে আমি জানি যে আমাকে কেউ হারাতে পারবে না, আমার এই কনফিডেন্স ছিল, আমি ফার্স্ট হচ্ছি। সেখানে আমার চেস্ট নাম্বারটা না লাগিয়ে ওই সেকেন্ড যে হচ্ছে বরিশালের তার চেস্ট নাম্বারটা ফার্স্টে লাগিয়ে দিয়েছে। আমি এটা আমার দৃষ্টিগোচর হলো, আমি সঙ্গে সঙ্গে ওখানে যে জাজ ছিল ওনাকে জানালাম স্যার এই অন্যায় করা হচ্ছে এই দেখেন। তারপর উনি ওটা দেখে ওই ছেলেকে খুব বকাঝকা করেন এবং
আমাকেই ফার্স্ট ঘোষণা করা হয়। তো ওইখান থেকে কিন্তু আমার পাড়াটা ছিল, আমার পাড়ায় একজন হার্ডলার, এত ভালো অ্যাথলেট, এবং উনাকে দেখে দেখে উনার পেছনে পেছনে আমরা মানে ছাগলের 3 বাচ্চার মতো আমরা দৌড়াতাম, এবং ওই দৌড় দেখে আমরা খুব অভিভূত হতাম, এবং এত সুঠাম দেহের অধিকারী ছিলেন ওই মকবুল কাকু, এটা ইট ইজ আনবিলিভেবল। এবং এত বড় অ্যাথলেট আমাদের পাড়ায় জন্মেছিল, আই ফিল প্রাউড অফ হিম। উনি একটু অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। উনাকে দেখেই কিন্তু আমাদের বেড়ে ওঠা, এবং উনার সঙ্গে সঙ্গে অ্যাথলেটিক্সে খুব মানে মন প্রাণ দিয়ে আমরা লড়ে যেতাম। একদিন হঠাৎ করে অ্যাথলেটিক্স করতে যেয়ে, আমি তো জ্যাভলিন থ্রো করতাম, আমি ওই থ্রো করতে করতে হঠাৎ করে আমার এক চাচাকে আমি পিঠে ওই জ্যাভলিনটা লেগে গিয়েছে। জি, মাই গুডনেস, বিশ্বাস করবে না, আমি জি, সারা রাত আমি বাড়িতে যেতে পারি, বিশ্বাস করেন আমার মা আমাকে, আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আমার মা নাই, ভীষণ আদর করেছিল আমাকে। ওই দিনটা আমি কোনোদিন জীবনে ভুলবো না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওই কারণেই কিন্তু আমি আজকে আসলাম হতে পেরেছি। জি জি। আচ্ছা, এই যে আবাহনী এবং আসলাম একে অন্যের পরিপূরক হয়ে গিয়েছিলেন, আবাহনীর ঘরের ছেলে হয়ে গিয়েছিল আসলাম, এই গল্পটা কিভাবে শুরু? আবাহনীটা হলো কি, আমি 83-তে আমি মোহামেডানে খেললাম, আমাদের সিজন শেষ হয়ে গেল, আমি খুলনাতে চলে গিয়েছিলাম। তো তখন থেকেই আমাকে গাফফার, আমার দোস্ত গাফফার এবং মঞ্জুর কাদের, আমি খুলনা থেকে যশোর হয়ে সেকেন্ড ফ্লাইটে আমি ব্যাক করব, ছিল মোহামেডান আমাকে ওই তখন এই তেজগাঁও ছিল আমাদের বিমানবন্দর, তো ওখানে বিমানের লোকের সঙ্গে, ক্রুর সঙ্গে কথা বলে আবাহনী করেছে কি, আমাকে পিছনের দরজা দিয়ে আমাকে হাইজ্যাক করার মতো নিয়ে মঞ্জুর কাদের সাহেবের বাসায় রেখেছিলেন। জি, শুনছি, আপনি বলুন, আমরা শুনছি। ওনারা ছিলেন, আমি তো এক সূত্রে গাথা হলো 84-এ আমি আবাহনীতে চলে গেলাম, এবং ওখানে আমি রেজিস্ট্রেশন করলাম নাম, এবং আই ওয়াজ ভেরি লাকি যে আমি 4টা ম্যাচ টুটুল ভাইয়ের নেতৃত্বে, টুটুল ভাই হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য আবাহনী সাইড, আমি 4টা ম্যাচ গোল করতে পারিনি। আমাকে তখনকার সাপোর্টার পারলে আর বিছানাপত্র সব পারলে ছিঁড়ে পুড়ে বাইরে ফেলে দেয়, এইরকম মানে এইরকম উত্তেজনা ছিল। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 4th ম্যাচে যে আমি হ্যাটট্রিক করলাম, তারপর থেকে আর পিছে তাকাতে হয়নি। আবাহনী চ্যাম্পিয়ন হলো, এবং আমি আবাহনীর হয়ে আমি ওই লিগে টপ স্কোরার হলাম। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এই যে বর্ণাঢ্য ঘরোয়া ফুটবলের একটা ক্যারিয়ার আপনার, সেই ক্যারিয়ারে নানা রকমের অর্জন আছে। তখন তো আবাহনী মোহামেডানের যে ডার্বিটা হতো, মানে প্রচুর প্রেসার থাকতো এই বিগ ম্যাচের, তো এই প্রেসার গুলো কেমন? বড় ব্যাপার যে 84-এ আবাহনী মোহামেডান যে ম্যাচটা হলো, সেই ম্যাচে সালাউদ্দিন ভাইও খেলছে আমাদের সঙ্গে। তো সালাউদ্দিন ভাই সামহাউ পাবলিকের প্রেসারে ওনাকে বসিয়ে দেওয়া হলো। আপনি বিশ্বাস করবেন না, তারপর মনে হলো পুরো গ্যালারিটা মনে হলো যে শুধু আসলাম আর আসলামের ধ্বনি, এবং আমি একটা 2 গোল করলাম, পাকির আলী 1 গোল করলো, আর ওই মোহামেডানের হয়ে সালাম মুর্শিদি একটা গোল করলো, খুব সম্ভব ওদের আজমত কিংবা ডিফেন্সের একটা প্লেয়ার আর একটা গোল করে, এই 3-2 গোলে আমরা জিতে যাই। এবং সেদিনের বিজয় আবাহনী ক্লাব মনে হলো যে
মানে রঞ্জিত হয়ে গেল, সারা আকাশ বাতাস সবকিছুই মনে হয় যে রঙে রঞ্জিত হয়ে গেল। এবং আমাকে ওরা কাঁধে করে এই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আবাহনী ক্লাব পর্যন্ত আমাকে মাটিতে পাড়া দিতে চায়নি, কাঁধে করে তারা নিয়ে গেল আবাহনী ক্লাবে। বাহ, এবং ওইখান থেকে শুরু হলো আমাদের নারায়ণগঞ্জে যে আমাদের বীরের মতো যে সম্বর্ধনা দিল। আমার এখনো মনে আছে, ওই শামীম ওসমান সাহেবের নেতৃত্বে ওই চাষাড়ার পুরা যায় মানে রাস্তা সব ব্লক করে দিয়ে মনে হলো যে মানুষ আন্দোলিত করেছিল। পাশাপাশি বলবো ওর ওর পরপরই আমাদেরকে চিটগং এ সম্বর্ধনা দিল আমাকে এবং চুন্নু ভাইকে। আমার হোম সিটি খুলনাতে আমাকে বিশাল সম্বর্ধনা দিল আমাদের স্কুল মাঠে। সেই যশোর এয়ারপোর্ট থেকে শুরু করে মানুষ আর মানুষ, এত বড় সম্মান আমি জীবনে কোনোদিন পাইনি, আর পাবো কিনা আমার জীবন। আসলেই ফুটবল খেলোয়াড় হিসেবে আমি মনে করি যে কিছুটা হলেও আমি মানুষকে আনন্দ দিতে পেরেছি। আমার মা বাবাকে, আমার ভাই বোনদেরকে, আমার আত্মীয় স্বজনকে আমি আমার আমার সান্নিধ্যে যারাই ছিলেন আমার সমর্থক সবাইকে আমি কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। সেইটাই আমার আল্লাহর কাছে বড় পাওয়া। এবং সব থেকে বড় ব্যাপার হলো খেলার আগে আমি সব সময় এখনো পর্যন্ত আমি নফল নামাজ পড়ে যেতাম মাঠে, আল্লাহ যেন আমাকে তার কামিয়াবি করেন, সাকসেসফুল করেন। আমাকে যেন সাকসেস করেন। আচ্ছা আসলাম ভাই, একটু ইন্টারাপ্ট করি, অজস্র কমেন্টস পড়ে গেছে, সেই কমেন্টস গুলো না নিলে শ্রোতারা হয়তো মাইন্ড করতে পারে, আমি একটু তাদের কমেন্টস গুলো শোনাতে চাই। বলছে যে শামসুল ভাই কবে খেলা হবে ভাই, এটা বলছে মন্টো। এরপরে যে বাবু বলছে দোয়া করি আসলাম ভাইয়ের জন্য যেন উনি আপকামিং ইলেকশনে জিততে পারেন এবং ফুটবলের উন্নয়নের দায়িত্ব নিতে পারেন। বাবু হি ওয়াজ এ ভেরি গুড ফুটবলার, ভালো ফুটবল খেলতো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যে বাবু নিউ ইয়র্ক। হ্যাঁ, রহমতুল্লাহ খান বলছে লালবাগ থেকে শুনছি। আচ্ছা, খন্দকার সালেক সুফি বলছে আস্ক আসলাম অ্যাবাউট হিজ ফুটবল প্ল্যান, ইফ হি গেটস ইলেক্টেড ক্যান হি রিজেনারেট ফুটবল অ্যাট গ্রাসরুট লেভেল। আচ্ছা, এই কোশ্চেন গুলো নিয়ে আমি আসবো যে ফুটবলের উন্নয়নে আপনার ভাবনাটা কেমন। রনি চক্রবর্তী, তিনি আমাদের একজন টপ ফ্যান, বলছে অসাধারণ আয়োজন, সাথেই আছি সব সময় শামসুল ভাই, আজকের পর্বটি বেশ ভালো লাগছে। আচ্ছা, মুসা ভাই এবং আচ্ছা আরেকজন কমেন্টস করছে, আমি কমেন্টস গুলো ঠিক সামনে পাচ্ছি না। মিলন বলছে মুসা ভাইকে খুব মিস করছে, আমাদের কমেন্টেটর মুসা ভাইয়ের কথা বলছেন উনি। শামসুল ভাই আপনাকে দেখে ভালো লাগছে। এইরকম কমেন্টস আমরা যে বাবুর কাছ থেকে আরো পেয়েছি, মিলনের কমেন্টস আমরা পেয়েছি। আমাদের জাহিদুল ইসলাম বোরহান ক্রীড়া ভাষ্যকার, তিনি বলছে আসলাম ভাইদের কত অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ফুটবল উন্নয়ন করতেই হবে এবং আমাদের হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই কথাগুলো বলছে। এবং আসলাম ভাই সাহস দেখিয়ে তিনি যে নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মতো একটা উদ্যোগ নিয়ে বাফুফের নির্বাচনে এগিয়ে এসছেন, এইরকম একটা প্রতিকূল পরিবেশেও, হ্যাটস অফ টু ইউ। এবং আমার মনে হয় যে আপনাদের মতো এই লোকদের মাধ্যমে ফুটবল আগামী দিনে আরো ভালো জায়গায় পৌঁছে যাবে। মাহবুবুল কাজী, নেক্সট 2 ইয়ার ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ রয়েছে বাফুফের, এরকম একটা কথা, লম্বা কমেন্টস, আমি পুরোটা পড়ছি না, এট এ গ্লান্স দেখাও যাচ্ছে না। জাহিদুল ইসলাম বোরহানের কমেন্টস আমরা পেয়েছি, অলরেডি পড়েছি। যে বাবু বলছে টুটুল ভাইয়ের স্মৃতিচারণ করছেন উনি। খন্দকার সালেক সুফি সহ অন্যান্য যারা কমেন্টস করছেন, আপনারা প্লিজ শেয়ার করুন, ওয়াচ পার্টি স্টার্ট করুন, আমাদের আসলাম ভাইয়ের কথা আমরা শুনতে চাই, সময়ও খুব দ্রুত এগোচ্ছে। আসলাম ভাই, ন্যাশনাল টিমের হয়ে কিছু স্মরণীয় ঘটনা যা আপনি শ্রোতাদের সাথে শেয়ার করতে চান সেগুলো বলুন। এশিয়ার খেলেছেন 4টা বললেন আপনি। মজার ব্যাপার হলো যে আমি একমাত্র প্লেয়ার ভিক্টোরিয়া ক্লাব থেকে প্রথম ইয়ুথ ইন্টারন্যাশনাল আমি ডাক পেয়ে যাই। And that জি, was দুঃখিত, আমরা নেটওয়ার্ক সমস্যার কারণে আসলাম ভাইকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন বলেন। রহিম সাহেব যে এত বড় মাপের একটা কোচ ছিলেন বাংলাদেশের, আমি বলবো হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ
আমি যাদের কাছে কোচিং পেয়েছি ওনার হাতে না পড়লে হয়তো বা আমি আসলাম হতে পারতাম না। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে। সব থেকে বড় ব্যাপার হলো হি ওয়াজ হাইলি এডুকেটেড, এত বড় লেখাপড়া জানা লোক, সে কোচিং এ এসে ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন জিডিআর থেকে। ওনার হাতে না পড়লে হয়তো আমি এইভাবে আসলাম হতে পারতাম না। উনি আমাকে বাবার মতো স্নেহ করতেন এবং ওনার বাসায় নিয়ে আমাকে ওনার আম্মা, ওনাকে আমরা দাদি আম্মা বলে ডাকতাম, উনি যে আদর করে আমাদেরকে নিজে হাতে ভাত খাওয়াতেন, ইট ইজ আনবিলিভেবল। এত আদর। আমরা তখন কিন্তু মাসে আমরা পেতাম হলো, এই সপ্তাহে আমরা পেতাম হলো 120 টাকা করে। ক্যান ইউ ইমাজিন? এই 120 টাকা আমাদের কাছে মনে হতো একটা অমৃত সুধার মতো, যে টাকাটা কবে আমার হাতে আসবে। আমরা আসলে তখন কিন্তু টাকার জন্য আমরা ওইভাবে উন্মুখ হয়ে বসে থাকতাম না। কারণ আমি খুলনা থেকে এসেছি, এখানে যদি ভালো পারফর্ম না করতে পারি আমার এলাকায় যে আমি মুখ দেখাতে পারতাম না। এইটা ছিল আমাদের বড় একটা ভাবনার বিষয়। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা ছিল আপনারা যারা কমেন্টেটর ছিলেন, আপনারা যারা কমেন্ট্রি করতেন ওপার বাংলা এবং এবার বাংলা, এদের কমেন্ট্রি কিন্তু আমি সারা জীবন আমি শুনে এসেছি। এই যে আপনাদের যে সুন্দর বাচনভঙ্গি, সুন্দর সুন্দর বাংলা, এটা শুনতে আমার কাছে যে মনটা জুড়িয়ে যেত, বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে আই হ্যাটসঅ্যাপ টু ইউ অল, যারা চলে গেছেন, যারা বেঁচে আছেন, সবার যে বাচনভঙ্গি শুনে আমার আসলে, আপনারা আসলে ওই মরা গাছে পদ্ম ফুল ফুটান। কারণ ফুটবল একটা জড় পদার্থ, এটাকে আমরা কালারফুল করার চেষ্টা করি আমাদের খেলোয়াড়ি ঢঙের মাধ্যমে, সেটাকে আবার আপনারা পরিস্ফুটিত করেন সারা বিশ্বে এত সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে। ডেফিনেটলি আপনাদের মতো এত সুন্দর কবি পাওয়া খুব দুষ্কর। থ্যাংক ইউ। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আপনাদের মাধ্যমে আমি যদি বিজয়ী হতে পারি, আমাদের সম্মানিত ভোটাররা যদি আমাকে সম্মান দেখিয়ে ভোট দেয়, আমি আপনাদেরকে কাজে এমন ভাবে লাগাবো যাতে করে পুরনো দিনের স্মৃতি আবার স্মৃতিচারণ হয় প্রতিটা কমেন্ট্রির মাধ্যমে। এবং আপনাদের দিয়ে আমার প্রথম কাজ হবে, আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কাজ করতে পছন্দ করি, কারণ ওদের ভিতর মানে আসলাম নয়, আসলামের থেকে আরো বেটার প্লেয়ার লুকিয়ে আছে। আমি যখন 480টি উপজেলায় ফুটবল নিয়ে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম আসলামের থেকে বেটার কোয়ালিটি প্লেয়ার এখনো বাংলাদেশে আছে। শুধু নার্সিং এর অভাবে আমাদের প্রোডাকশন হাউসগুলো স্থবির করে দেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে। এই জেলাগুলোতে যদি আমরা প্রথম থেকে কাজ করতাম, কারণ এরা শুধু গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালতে চেষ্টা করেছে, গাছ বাঁচানো যাবে না এবং ওইখানে যেতেই হবে আপনাকে। কারণ এই ক্রীড়াঙ্গনকে যদি বাঁচাতে হয়, ফুটবলটা যদি জাগিয়ে তুলতে হয়, ওই বাচ্চাদেরকে নার্সিং করতেই হবে। এবং আপনাদের নিয়ে আমার প্রথম কাজ হবে, 8টা ডিভিশনে আমি এজ গ্রুপ নিয়ে আমি ফুটবল কার্নিভাল করব এবং আপনারা হবেন ওখানকার অ্যাম্বাসেডর এবং আপনাদের বাচন ভঙ্গিতে ওরা উৎসাহিত হবে এবং আপনি দেখবেন ওখান থেকে আমরা আসলামের থেকে বেটার প্লেয়ার আমরা খুঁজে বের করে আনবো। আপনার এই সমস্ত পরিকল্পনা সঠিক বাস্তবায়ন হোক এবং আমরা প্রাণপণে দোয়া করি শেখ মোহাম্মদ আসলামের মতো সৎ, যোগ্য এবং ভিশনারি লিডাররা এসে ফুটবলের দায়িত্ব কাঁধে তুলে নিক। আসলাম ভাই, আপনি এই যে বিগত 12 বছর কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়ে গত 3টা টার্মে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন বিএফএফ এর, কিন্তু অনুকূল পরিবেশ না পাওয়ায় কাজ করতে পারেননি। তারপরও আমি বলবো যে স্কুল ফুটবল নিয়ে আপনার প্রশংসনীয় একটা কাজ ছিল, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সব থেকে বড় ব্যাপার হলো জীবনে প্রথম এবিউ সাইন হয় শিক্ষা মন্ত্রণালয় এবং বিএফএফ। ইট ইজ আসলামস কমিটি হু ডিড দিস থিংস। এবং আপনাকে বলি, আমার পিছনে একটা বড় নেতৃত্ব ছিল, সেটা হলো মাহফুজ সাহেব, এটিএন বাংলার। উনি আমাকে সাহস জুগিয়েছিলেন এবং উনার নেতৃত্বে আমি সামনে এগিয়ে গেছি এবং উনি আমাকে সবসময় অভয় দিয়েছে, আসলাম
মানি ইজ নট দ্য ফ্যাক্টর। এবং আপনি আমার কাছে আসছেন, একটা পয়সা আমার ডাইনে বাই কোথাও যাবে না, এইটা অ্যাসিওর করতে পারি আমরা সারা জাতিকে। এবং আমরা অ্যাসিওর করেছিলাম যাকে যে টাকার প্রাপ্য সবকিছু মিটিয়ে দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে 1,43,44,00,000 টাকা আমরা জমা দিয়ে দিয়েছিলাম। এটা ছিল আমাদের, ইট ওয়াজ আওয়ার গ্রেট সাকসেস। এবং 480টা উপজেলা এবং ডিভিশন শহরকে আমরা 20টা করে টিম দিয়েছিলাম, প্রতিটা উপজেলা থেকে আমরা 10টা করে টিম দিয়েছিলাম। কতটা প্লেয়ার ওখানে সমবেত হয়েছিল, সেই প্লেয়ারগুলো এখনো খেলছে। এবং আমার ইচ্ছা ছিল ওই প্লেয়ারগুলোকে এই টাকাগুলো দিয়ে ট্রেনিং করানো হবে, কিন্তু সেটা আমাকে করতে দেওয়া হয়নি। আমাকে নানান ভাবে প্রেসার দিয়ে সমস্ত টাকা আমি বিএফএফ এর অ্যাকাউন্টে আমি বাদবাকি টাকা জমা দিয়ে দিয়েছিলাম। এবং দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট এভার উই হ্যাভ ডান। এবং এটা শিক্ষা মন্ত্রণালয়ের ছত্রছায়া না হলে আমরা করতে পারতাম না। আমি উনাদেরকে মানে স্যালুট করি যে আমাকে সার্বিক সাহায্য সহযোগিতা উনারা করেছিলেন। আসলাম ভাই, আমাদের হাতে সময়ও কম, আমি আপনার সাথে দ্রুত আলোচনাগুলো এগিয়ে নিব। এই যে এবারে আপনি নির্বাচন করতে চাইছেন, নির্বাচনে ইনশাল্লাহ আপনি যদি জয়ী হয়ে আসেন, সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শিদি এমপির সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র, আমরা জানি। সেখান থেকে জয়ী হতে পারলে ফুটবল উন্নয়নে কি ধরনের ভিশনারি পরিকল্পনার কথা ভেবে রেখেছেন আপনি? আমি এইটুকু বলতে পারি, ওই চেয়ারটা খুব দামি চেয়ার এবং বিএফএফ এর প্রতিটি চেয়ার খুব দামি চেয়ার। আমি বলবো যে কমিটি বর্তমানে বিরাজমান, এরা যারা মেধা সম্পন্ন ব্যক্তিত্ব ওখানে ছিল, তাদেরকে কেউ সেইভাবে কাজে লাগাতে পারে নাই। এখানে একটা পরিকল্পনা নিয়ে যদি এরা এগোতে পারত, ডেফিনেটলি ফুটবলটা এইভাবে নিম্নগমন হতো না। আই এম শিওর আমি ওই চেয়ারে যারা আমাকে ভোট দিয়ে যদি বসাতে পারেন, আমি ওই চেয়ারের মূল্যায়ন করব এবং আমি আপনাদের প্রতিটি ভোটের মূল্যায়ন আসলাম করবে। আর যদি মূল্যায়ন না করতে পারি, আসলাম ওই চেয়ারে 1 সেকেন্ড ওখানে বসে থাকবে না। এই কথাটা সমস্ত জাতির কাছে আমি আপনাদের কাছে আমি প্রতিজ্ঞা করছি যে আমি যদি কাজ করতে না পারি, ওই চেয়ারে 1 সেকেন্ড বসে থাকবে না আসলাম প্রতিটি সময়ের মূল্য দেয়, প্রতিটি অর্থের মূল্য দেয় এবং প্রতিটি অর্থ কোথা থেকে কিভাবে কোথায় আসছে কিভাবে আসলো প্রতিটি আপনাদের কাছে জবাবদিহি করবে আসলাম, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, না ফুটবল উন্নয়নে আপনার পরিকল্পিত চিন্তাগুলো কি, কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করবার পরিকল্পনা আছে? আমি মাঠের মানুষ, আমি মাঠ নিয়ে কাজ করতে চাই। প্রতিটি জেলা উপজেলায় থাকবে আমার পদচারণা। আমি ওইখানে ওই বাবুগিরি করার জন্য ওই চেয়ারে বসবো না কোনোদিন। আপনি দেখবেন আমি গ্রামে গঞ্জে আমার আসলামের থেকে বেটার প্লেয়ার খোঁজার জন্য আমি বেরিয়ে গেছি, সেটাই হবে আমার ব্রত। এবং আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে বলতে চাই, সম্মানিত ভোটার যারা আছেন, এই শামসুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে টক শোতে আপনাদের কাছে বলতে চাই, টাকার প্রলোভনে কেউ মানে বঞ্চিত মানে আমাদেরকে বঞ্চিত করবেন না। আপনাদের মূল্যায়ন করবেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। আশা করি আমি আপনাদের ভোটের মূল্য অবশ্যই আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। জি, আমরাও সেই প্রত্যাশা করি যে সম্মানিত কাউন্সিলররা সৎ, যোগ্য, মেধাবী এবং সঠিক নেতৃত্ব খুঁজে নিতে শেখ মোহাম্মদ আসলামের মতো মানুষটিকে নিশ্চয় বেছে নিতে ভুল করবে না। অতীতেও তারা ভুল করেনি, আপনি কিন্তু বিপুল ভোটে প্রত্যেকবারই নির্বাচিত হয়েছেন, কিন্তু আশপাশে অনুকূল পরিবেশ না পাওয়ায় কাজ করার সুযোগ হয়নি। আচ্ছা আসলাম ভাই, এই যে ফারাজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট একটা বেসরকারি উদ্যোগ ছিল আপনাদের সোনালী অতীত ক্লাবের, এই প্রসঙ্গে বলুন। এখান থেকেও তো অনেক প্রতিভার নাটচাক করবার চেষ্টা আপনারা করেছেন, প্লিজ এটা নিয়ে একটু বলি আপনাকে। বলুন। হ্যাঁ, আপনাকে বলি, এই যে এটা ছিল আমার একটা ভিশন যে ফারাজ একটা বীর, তার ব্যানারে অনেক ফারাজ জন্মাবে। ফারাজের মতো এত দুঃসাহসিক, এত একটা ব্রেভ বয়, একটা জাতিকে লিড দিতে পারে। এবং ফারাজকে সামনে এনে আমি চেষ্টা করেছি
ইউনিভার্সিটি লেভেলে এটাকে একটা জাগরণ সৃষ্টি করে, এবং আপনার দোয়ায়, সবার দোয়ায় এটা একটা ভালো ডাইমেনশন পেয়েছে। এবং গতবারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ওরা চ্যাম্পিয়ন হয়েছে। আমার ইচ্ছা ছিল যে একটা কম্বাইন্ড ইউনিভার্সিটি তৈরি করে বাইরে খেলতে যাবে। গতবার খেলতে গিয়েছিল, এবার এই করোনা মহামারীতে আমরা যেতে পারি নাই। ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। ফারাজের অর্থ এখনো কিন্তু আমাদের সোনালী অতীত ক্লাবের ফান্ডে জমা আছে, প্রায় 12 লক্ষ টাকার মতো আমাদের জমা আছে। আমাদের গতবারে আয় হয়েছিল প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। ওখান থেকে যে আয়টা বেঁচে গেছে সেই টাকাটা আপনারা জমা রেখে দিয়েছেন ভবিষ্যতে টুর্নামেন্ট গুলো আবার করার জন্য। সুরক্ষিত রেখেছি, ওটা এই মাসে শুরু কথা ছিল, জমা রেখেছি। ইনশাআল্লাহ নেক্সট টুর্নামেন্টে এটা আমরা কাজে লাগাবো। আপনারা সবাই দোয়া করবেন ফারাজ যেন তার আখিরাতে সেই জন্য বেহেশত নসিব করে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনাদের প্রজন্মের ফুটবলার আর বর্তমান প্রজন্মের ফুটবলার, এই দুই প্রজন্মের মধ্যে বা অতীতের সাথে বর্তমান ফুটবলের স্ট্যান্ডার্ডগত কি ধরনের পরিবর্তন আপনি লক্ষণ করেন? মানে স্ট্যান্ডার্ডটা কি সত্যিকার অর্থে আমাদের বর্তমানে কি পিছিয়ে কিনা? জি প্লিজ। গর্ব করে বলতে পারি আসলামের অনুসারী হিসেবে আসতো হাজার হাজার দর্শক। একমাত্র আমি যতগুলো টিকিট পেতাম আবানি ক্লাব থেকে, সব টিকিট দোহাতে বিলিয়ে দিতাম, এবং টিকিট আমার নিজের গাঠের টাকা দিয়ে কিনে রাখতে হতো যে পাবলিক খেলা দেখতে আসবে। এই যে মানে ব্যক্তি আসলামের যে মানে সংঘবদ্ধ সাপোর্টার, সালাউদ্দিন সাহেবের নামে যে সাপোর্টার, এনায়েত ভাইয়ের নামে যে সাপোর্টার, এই যে চুন্নু ভাইয়ের নামে যে সাপোর্টার, বাবলু ভাইয়ের নামে যে সাপোর্টার, বীরের নামে যে সাপোর্টার, ইভেন লাস্ট প্রজন্ম আমাদের আরমানের নামে যে সাপোর্টার, এই সাপোর্টার তো আর পাওয়া যাচ্ছে না। এই দিস আর দ্য ডিফারেন্স বিটুইন ওই জেনারেশন এন্ড প্রেজেন্ট জেনারেশন। প্রেজেন্ট জেনারেশন পাবলিকের মন জয় করতে তারা ব্যর্থ হয়েছে। আমি বলবো না যে তারা ন্যাশনাল টিমে যারা খেলছে তারা ওইভাবে ব্যর্থ হয়েছে, তারাই কিন্তু এখন বেস্ট প্লেয়ার। বাট এই প্রজন্মর সঙ্গে আমাদের প্রজন্মের একটা দিন কোনো মিটিং এ আমাদের পরিচয় করা যায়নি যে এরা ছিল স্বর্ণালী যুগের তোমাদের সেরা প্লেয়ার। বরং উনি উল্টা বলে যে আসলাম, বাবলু, সাব্বির, কায়সার এরা কি ফুটবলার ছিল, এরা তো 9-10 গোল করে খেত। তাইলে প্রেজেন্ট জেনারেশন আমাদের উপর কি ধারণাটা করবে সেটা বলেন। না না, এটা তো আমি আপনি মুখে বললে হবে না, এই পরিসংখ্যানগুলো তো রেকর্ড বুকে রয়ে গেছে। শামসু ভাই, আমি যে তরুণ পুলিশেরা ইউরোপিয়ান লিগে ইউরোপিয়ান টিমের এগেইনস্টে হ্যাটট্রিক করেছি, এটা কি তারা জানে? জানানোর ব্যবস্থা করা হয়নি। এই ব্যবস্থাটা করে নাই বিধায় আজকে ফুটবল এত ব্যাকফুটে চলে গিয়েছে। এত বদনাম নিয়ে আজকে আমাদের কলিগ যারা বসে আছেন, এই যে তাদের যে গালিটা দেয় এই যে ফেসবুকে কিংবা অন্য জায়গায়, এটা আমার গায়েও লাগে। আমি একদিনের জন্য সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমি তার কলিগ ছিলাম, তার পাশেই আমি খেলেছি, সালাম মুর্শিদি সাহেবের পাশে খেলেছি, আমাদের যারা কমিটি আছেন সবার পাশে আমি খেলেছি। আমার গায়েও লাগে এরা যখন গালি দেয় বাইরের লোকজন, এই যে যারা সাপোর্টার, যারা ফুটবলকে ভালোবেসে গালি দেয়, আমি তাকে স্যালুট করি। বাট আমার গায়ে লাগে আমার কলিগকে যে বাজেভাবে গালি দেয়। না দেখুন, আমরা যারা দায়িত্বে ছিলেন আছেন কেউই আমাদের কিন্তু শত্রু নয়, বরং বন্ধুজন। এরা প্রত্যেকেই তাদের সেরা সময়ের সেরা খেলোয়াড়। কিন্তু অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ অ্যান অর্গানাইজার এই প্রতিষ্ঠানটাকে তো সুন্দরভাবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে স্মুথলি এগিয়ে নিতে হবে এবং গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের দিকে যেতে হবে। সেই ইমপ্রুভমেন্টটা না হওয়াতেই কিন্তু চারপাশের এই আপত্তিগুলো এসছে। আমরা ওই জায়গাটা থেকে বেরোতে চাই। আমি বলবো যে এই যারা কমিটিতে বসে কমিটিতে এই বারবার জি প্লিজ এগুলো জাতিকে কি দিয়েছেন সেইটাই হলো প্রশ্ন।
আপনার গন্ডি আমরা পেরোতে পারি না। এর থেকে লড়ব সম্ভবই। এটা ফুটবল উন্নয়নের জন্য দরকার। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের যারা সম্মানিত ভোটার সবাইকে বলবো, এই যে পরিবর্তনের ডাক দিয়েছে সমাজ, এই সমাজকে সম্মান দেখিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে আশা করি ফুটবল, সেটাই মানে সমাজ বলতে দেশের ফুটবল লাভার যারা, তারাই কিন্তু সোচ্চার। আজকে তারা একটা গুণগত পরিকল্পিত ফুটবল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস দেখতে চায়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চায়, যে আমাদের ফুটবলটা এগিয়ে যাচ্ছে, স্কুলে নিয়মিত ফুটবল খেলা হচ্ছে, স্কুল টিমগুলো ইন্টার স্কুলে একেবারে বছরব্যাপী মাতোয়ারা থাকছে, কলেজ লেভেলে ইন্টার কলেজ টুর্নামেন্ট আমরা দেখি না, ইউনিভার্সিটি লেভেলে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে জমজমাট একটা লড়াই হতো, আপনারা সে সময় প্রতিদ্বন্দ্বিতা করতেন, ন্যাশনাল কালাররা খেলতো, সেই চর্চাগুলো চারপাশে নাই। এই কথাগুলোই আমরা বলছি যে ফুটবলের চর্চাটা আমাদেরকে সমগ্র দেশব্যাপী বাড়িয়ে দিতে হবে, নতুন নতুন প্রতিভা তখনই সেখান থেকে বেরিয়ে আসবে। আর একটা শামসুল ভাই দেখুন, আমাদের সময় যে কর্পোরেট কালচারটা ছিল, আপনি এই 12 বছরে একটা দিন তাদের সঙ্গে বসে এক কাপ চা খেতে পারলেন না। যে কর্পোরেটটা যদি চালু হতো, ডেফিনেটলি এই প্লেয়ার গুলো আজকে ওই মজুরি খাটতে হতো না, কেউ রিক্সা পুলার হতো না, কেউ ওই জোগালে হতো না, আজকে সবাই চাকরি পেত। এই চাকরির জন্য হলেও তারা বেটার ফুটবল খেলতো। আপনি জানেন একটা চাকরি পেতে গেলে কত কষ্ট করতে হতো তাদের, এই ফুটবলের সুবাদে তারা কিন্তু একটা চাকরিজীবী একটা পরিবার বেঁচে যেতে পারতো। এবং আপনি তো নিজেও কর্পোরেট সেকশনে ছিলেন, কাস্টমসের হয়ে দীর্ঘদিন রিপ্রেজেন্ট করেছেন। শুধু আমি খেলি নাই, আমি অনেক প্লেয়ারকে ওনাকে ওখানে চাকরি দিয়েছি। আজকে তারা সবাই সমাজে, এই যে জাকির সাহেব উনি যেখানে কমিটিতে আছেন, উনিও ফুটবলার হিসেবে কিন্তু চাকরি পেয়েছে কাস্টমসে। এফআই কামাল, আমাদের অলোক, কত প্লেয়ার ওখানে চাকরি পেয়েছে, খসরু, এরা সব জাতীয় দলের প্লেয়ার। তো এই প্লেয়ার গুলো তো পিছুটান ছিল না, যেহেতু চাকরি পেয়ে গেছি। আমি যখন আবানিতে শেখ হাসিনা আপার হাতে হাত রেখে কথা দিলাম যে আমি আর আবানি ক্লাব ছেড়ে যাব না, তখনই তার আগেই কিন্তু আমি চাকরি পেয়েছি। আমি জানি আমার পিছনে চাকরি আছে, আমার টাকার দরকার নেই, আমি পয়সায় আবানিতে খেলে দেবো। আমি আপাকে কথা দিয়ে আসছি যে আমি আপনার ক্লাব ছেড়ে যাব না, আমি যাইও নাই। কিন্তু একটা চক্র আমাকে আবানি ক্লাব থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে, সারাক্ষণ আমার পিছনে লেগেছিল। আই ফিল শেম যে আমি আবানির অপরিহার্য প্লেয়ার, যেখানে আমি টপ স্কোরার হচ্ছি, সেখান থেকে আমাকে বের করে দেওয়ার মানে প্রচেষ্টা, মানে প্রতিনিয়ত অশুভ পরিকল্পনা। আচ্ছা, আমরা সেই দিকে না যাই আসলাম ভাই, আমরা আলোচনাটার একবারে শেষ ভাগে চলে এসেছি। ফাইনালি আপনি 2 মিনিটে আমাদের যে সম্মানিত কাউন্সিলর যারা রয়েছে বাফুফের এই আসন্ন নির্বাচনকে ঘিরে, আপনারাও শুনছি যে ভেতর 23 তারিখে একটা পূর্ণাঙ্গ প্যানেলের মতো ঘোষণা করতে চান আপনাদের গ্রুপ বা সমভাবাপন্ন মানুষদের নিয়ে। তো সেই পরিকল্পনা সম্বন্ধে আমাদের ফুটবল লাভার্সদের একটু ধারণা দিন, আর কাউন্সিলরদের উদ্দেশ্যে আপনি 2 মিনিটে কি বলতে চান? সম্মানিত কাউন্সিলরদেরকে আমি স্যালিউট করি যে আপনারা, আপনাদেরকে কংগ্রাচুলেট করি যে আপনারা সম্মানিত কাউন্সিলর হতে পেরেছেন স্ব এলাকা থেকে, আপনাদেরকে মূল্যায়ন করেছে। আশা করি আপনাদের মূল্যায়নটা, কাউন্সিলরদের, সম্মানিত কাউন্সিলরদের মূল্যায়নটা সঠিক জায়গায় সঠিক মানুষকে বেছে নেবেন, সেইটাই আমাদের যারা আমরা এক্স ফুটবলার, আমাদের যারা আপনাদেরকে মনোরঞ্জন করেছি আমরা দীর্ঘ 20-22 বছর ধরে, এবং জাতীয় পতাকা বুকে ধারণ করে জাতিকে দেওয়ার চেষ্টা করেছি, আমরা নেওয়ার চেষ্টা করি নাই কখনো। এমন এমন সময় গেছে আমাদের জার্সি পর্যন্ত দিতে পারে নাই আমাদেরকে, তারপরে আমরা জাতির জন্য ফুটবলে এবং মাথা ফাটিয়েছি, ঘাম ঝরিয়েছি, এই জাতিকে জাতীয় পতাকা উপরের দিকে উত্তোলন করে রাখার জন্য। আপনাদেরকে কাছে করজোড়ে আমি বলতে চাই, আপনার মূল্যবান ভোটটি আমাদেরকে দিয়ে আপনারা কিছুটা হলেও সম্মানিত করবেন, এবং আমরা ফুটবলে যারা সেবা করতে পারি সেই সুব্যবস্থা আপনারা করে দেবেন। এবং আমি কথা দিচ্ছি আপনার শামসুল ভাইয়ের মাধ্যমে, আপনাদেরকে আমি জীবনে কোনোদিন ভুলবো না, এবং ওই চেয়ারে বসে কোনোদিন ভুলবার চেষ্টা করবো না। আপনাদের মূল্যবান ভোটের মূল্য দেওয়ার চেষ্টা করবো আমি।
জি, অসংখ্য ধন্যবাদ আসলাম ভাই। একেবারে লাস্টে এসে আমরা অতিথির সাথে কুইক ফায়ার রাউন্ড খেলি, সেখানে 10টা প্রশ্ন থাকে, মানে শর্ট কোশ্চেন, এক কথায় উত্তর দিতে হবে, এগুলো খুবই সহজ। তাহলে শুরু করি। আপনার প্রিয় মাঠ? ঢাকা, ঢাকা মাঠ আমার প্রিয় মাঠ। আচ্ছা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বুঝতে পারছি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ওই মাঠের প্রতিটি ঘাসের বাউন্স আমার মুখস্থ কিন্তু এখন পর্যন্ত। আপনার প্রিয় খেলোয়াড় দেশে এবং বিদেশে, যে কোনো সময়ের? জি আসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আপনার প্রিয় খেলোয়াড় দেশে এবং বিদেশে, যে কোনো সময়? দেশে আমার প্রিয়, সরি আমরা শুনতে পেলাম না আসলাম ভাইকে। আসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? না, এখন শোনা যাচ্ছে? জি জি বলেন। হ্যাঁ, আমার প্রিয় খেলোয়াড় হলো আশিস ভদ্র। আশিস ভদ্র। জি জি, বুঝতে পেরেছি। ফুটবলার না হলে কি হতেন? যদিও পরবর্তীতে চাকরিজীবী ছিলেন। না, ফুটবলার না হলে হয়তো আমি আব্বার মতো আমি আর্টিস্ট হতাম, গায়ক হতাম। কারণ আমার মা চাইতো আসলাম যেন গায়ক হয়। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বর্তমানের স্ট্রাইকারদের সাথে তুলনা করতে বললে আপনাদের সময়কার স্ট্রাইকার আর বর্তমানের স্ট্রাইকার, স্কিল, স্ট্যামিনা, স্পিড, মানে কাদেরকে এগিয়ে রাখবেন, এই প্রজন্ম নাকি ওই প্রজন্ম? না, ডেফিনেটলি আমাদের প্রজন্মের যারা ছিল, যেমন ইনায়েত ভাই, সালাউদ্দিন ভাই, এরা অনেক বড় মাপের খেলোয়াড় ছিল, এবং এই লেভেলে আসতে ওদেরকে অনেক কম্পিটিটিভ মুড পেরিয়ে আসতে হবে। ফুটবল ক্যারিয়ারে নেম ফেম যেটা পেয়েছেন আপনি, তাতে কতটুকু সন্তুষ্ট? আমি সম্পূর্ণ আল্লাহর কাছে আমি ছেড়ে দিয়েছি, এবং যা কিছু পেয়েছি আমার কোচ আব্দুর রহিম সাহেব এবং আমার মা প্রয়াত জাহানারা বেগম, অল ক্রেডিট গোস টু হার। আমার মা আমার নিজের জি জি, বুঝতে পেরেছি। আসলাম ভাই, এবারে আপনার কাছে আমার আর 2টি কোশ্চেন আছে। ফুটবলের উন্নয়নে 3টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি বলে মনে করেন? হ্যালো আসলাম ভাই, শুনতে পাচ্ছেন? বন্ধুরা নেটওয়ার্ক, হ্যাঁ আসলাম ভাই শোনা যাচ্ছে? নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা অতিথিকে শুনতে পাচ্ছি না। শেখ মোহাম্মদ আসলাম, নন্দিত ফুটবলার, আজকে আমাদের অতিথি ছিলেন খেলা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি সময় যেহেতু ফুরিয়ে গেছে, আমরা এখানে শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী পর্বে। সে অবধি আমাদের সঙ্গেই থাকুন। রেডিও ভূমি 92.8 FM এর নিয়মিত আয়োজন মালা শুনতে থাকুন। থ্যাংক ইউ।